আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের ডেইলি এমসিকিউ যে সিরিজটা এটার সেকেন্ড এপিসোড শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অলমোস্ট সবগুলো কোশ্চেনই হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী রিলেটেড কোশ্চেনগুলোই দেখব। আমাদের আজকের প্রথম যে কোশ্চেন্স সেটা হচ্ছে রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি বা হচ্ছে কেমিক্যাল ওয়েপন কনভেনশনস এটা হচ্ছে কার্যকর হয় কত সালে? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কনভেনশন। বিশ্বের যে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের জন্য যেগুলো চুক্তি হয়েছে বা যেগুলো হচ্ছে কনভেনশন হয়েছে তার মধ্যে রাসায়নিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে 1997-এ কার্যকর হয়। আর এটা অনুষ্ঠিত হয়েছিল হচ্ছে 1992-তে। তো এই চুক্তি বিষয়ক একটা ইনফরমেশন বলি যে এই চুক্তির মধ্য দিয়েই কিন্তু একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা পায়, যেটা আপনারা নাম বললেই হয়তো বা বুঝতে পারবেন, যেটা হচ্ছে ওপিসিডাব্লিউ। হ্যাঁ, অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স। ঠিক আছে, এই যে চুক্তিটা কার্যকর হইল, যে রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি CWC 1997-এ, এই একই সালে এই অর্গানাইজেশনটা প্রতিষ্ঠা হয়, অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স। এটা হচ্ছে প্রতিষ্ঠা পেয়েছিল হচ্ছে হেগে। হ্যাঁ, এটা হচ্ছে সুইজারল্যান্ডের যে হেগ শহর, সেখানে হচ্ছে এটা প্রতিষ্ঠা পায়। এবং ওপিসিডাব্লিউ এর যে সদর দপ্তর সেটাও হচ্ছে হেগ। নেদারল্যান্ডের হেগ, প্রথমে মিস্টেক হয়েছে, এটা সুইজারল্যান্ড না, নর্থ সুইজারল্যান্ড, নেদারল্যান্ডের হেগ শহরে এটা হচ্ছে প্রতিষ্ঠা পেয়েছিল এবং এটার সদর দপ্তরও হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। আচ্ছা, আমরা সিডাব্লিউসি থেকে ওপিসিডাব্লিউ আসলাম। আরেকটা ইনফরমেশন এখানে আপনারা জেনে রাখা দরকার প্রেলির জন্য, যে ওপিসিডাব্লিউ কত সালে নোবেল পুরস্কার পায়। ওপিসিডাব্লিউ যে অর্গানাইজেশন, এটা হচ্ছে 2013 সালে নোবেল পুরস্কার পায়। ওকে, তো এই রিলেটেড মোটামুটি এই ইনফরমেশনগুলোই ইম্পর্টেন্ট। এছাড়াও হচ্ছে যে এই যে চুক্তিটা, যে সিডাব্লিউসি কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, এটা হচ্ছে ইসরায়েল কিন্তু স্বাক্ষর করছে কিন্তু অনুমোদন করেনি। এটা অনেক সময় আসে যে সিডাব্লিউসি কোন দেশ স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি। দেখেন যে বিশ্বে এই যে পরমাণু বা অস্ত্র নিরস্ত্রীকরণ কিন্তু অনেকগুলো চুক্তি আছে এই মানে নিরস্ত্রীকরণ রিলেটেড, যেমন হচ্ছে আপনার স্টার্ট, যেটা যেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে রাশিয়ার মধ্যে যে চুক্তিটা, হ্যাঁ, স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। তারপরে স্টার্টের পরে START 2 আসলো। তারপরে হচ্ছে সল্ট যে চুক্তি SALT, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক, এটাও হচ্ছে নিরস্ত্রীকরণ রিলেটেড একটা চুক্তি। তারপর এটা হচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তারপরে হচ্ছে NPT, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। হ্যাঁ, এটা হচ্ছে 1968 এটা হচ্ছে স্বাক্ষরিত হয় এই NPT চুক্তিটা, এবং এটা কার্যকর হয়ে হচ্ছে 1970-তে। মানে এই যে নিরস্ত্রীকরণ রিলেটেড যতগুলো চুক্তি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে। তো 3-4টা চুক্তির কথা বললাম, এর বাইরেও আরও অনেকগুলো চুক্তি আছে, আমরা পরবর্তীতে ডিসকাস করব। বাট যেগুলো বললাম এগুলো আপনারা খাতায় নোট ডাউন করে রাখতে পারলে খুবই ভালো, যে ইনফরমেশনগুলো দিলাম আর কি এখানে। এটা বেটার হয় যে আপনি একটা খাতাতে এটা নোট ডাউন করে রাখেন। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা চুক্তি, যেটা CTBT, আমরা অনেকগুলো চুক্তির মধ্যে CTBTটা একটা অন্যতম একটা চুক্তি। এটা হচ্ছে ফুল ফর্ম কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করার জন্য একটা হচ্ছে চুক্তি এটা। তো এখানে জানতে চাওয়া হয়েছে এটা স্বাক্ষরিত দেশ কয়টা। এটা সাধারণত জানতে চাওয়া হয় যে এটা কত সালের বা বাংলাদেশ কবে অনুমোদন করে, বাট এখানে স্বাক্ষরিত দেশ জানতে চাওয়া হয়েছে। এটা খুবই আপডেটেড, এখন বর্তমানে 187টা দেশ স্বাক্ষর করেছে। আর CTBTতে হচ্ছে স্বাক্ষর করেনি এমন কয়েকটা দেশও জানতে চায়, বা স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি, এই টাইপের কোশ্চেনও আসে। তো এখানে আমরা যদি দেখি যে CTBT এটা হচ্ছে 1996-এ এই চুক্তিটা হচ্ছে গ্রহণ করা হয়, স্বাক্ষরিত হয় 1996-এ, গ্রহণ আর স্বাক্ষরের সালটা সেম। আর বাংলাদেশ হচ্ছে স্বাক্ষর করে 1996-এ, বাট অনুমোদন করে হচ্ছে 2000 সালে, এবং বাংলাদেশ হচ্ছে CTBT স্বাক্ষরকারীর 54তম দেশ। তো এইগুলো হচ্ছে বেসিক ইনফরমেশন। এর বাইরে আমরা দেখব যে CTBT চুক্তি, যেটা একটা এত একটা ভাইটাল একটা চুক্তি, মানে পারমাণবিক
পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য, বাট এই চুক্তিটাও অনেকগুলো দেশ হচ্ছে স্বাক্ষর করে নাই। তো সেই দেশগুলোকে প্রথমে যদি বলি যে স্বাক্ষরই করে নাই, হ্যাঁ, এই চুক্তিটাতে স্বাক্ষর করে নাই এমন দেশ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, সে এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। পাকিস্তান, সেও এই চুক্তিতে স্বাক্ষর করে নাই। নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া, সেও হচ্ছে সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে নাই। আর এমন কিছু দেশ আছে যারা হচ্ছে স্বাক্ষর করছে বাট হচ্ছে অনুমোদন করে নাই, সেটা হচ্ছে ইসরায়েল, ইরান, চীন, যুক্তরাষ্ট্র। এই দেশগুলো হচ্ছে এটাতে এই চুক্তিটাতে স্বাক্ষর করছে কিন্তু অনুমোদন করে নাই। সো আপনাদের এখানে দুইটা ইনফরমেশন জানতে হবে যে কারা হচ্ছে স্বাক্ষর করে নাই এবং কারা স্বাক্ষর করছে কিন্তু অনুমোদন করে নাই। তো সিটিবিটি রিলেটেড এই 8-10টা ইনফরমেশন আপনারা একটা খাতায় নোট করে রাখতে পারেন, যাতে সিটিবিটিটা যেহেতু একটা ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এখান থেকে যে কোনো ইনফরমেশন দিয়ে আপনাকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। ওকে, আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখব যে ওডারনেস লাইন। হ্যাঁ, বিভিন্ন লাইন তো দেখা যাচ্ছে পরীক্ষায় আসেই। তো এই ওডারনেস লাইনটা হচ্ছে কোন কোন দেশের মধ্যে এই লাইনটা আছে। এখানে আমরা অনেকগুলো বিষয় দেখব। ফার্স্টে কোশ্চেনের অ্যান্সারটা দেখি। কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ড। জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে হচ্ছে এই ওডারনেস লাইনটা আছে, বাট এখানে আরও কিছু ইম্পর্টেন্ট লাইন যেটা নিয়ে একটু প্যাচ বাঁধে, যে জার্মানি এবং নেদারল্যান্ড। হ্যাঁ, আর হচ্ছে জার্মানি এবং হচ্ছে ফ্রান্স। জার্মানি এবং ফ্রান্স এটা হচ্ছে খুব ঝামেলা করে। তো জার্মানি এবং ফ্রান্সেরটা ফার্স্টে আমরা আসি। জার্মানি এবং ফ্রান্সের মধ্যে আপনারা এটা লিখেন আর কি, খাতায় লিখলে সুবিধা হয়। জার্মানি এবং ফ্রান্সের মধ্যে হচ্ছে দুইটা লাইন আছে যেটা মানে উল্লেখযোগ্য, যে একটা হচ্ছে সিগফ্রিড লাইন আর একটা হচ্ছে হিন্ডারবার্গ লাইন। হ্যাঁ, তো হিন্ডারবার্গ লাইনটা দিয়ে কিন্তু প্রচুর কোশ্চেন আছে যে হিন্ডারবার্গ লাইনটা কোন দুইটা দেশের মধ্যে অবস্থিত, এবং ম্যাক্সিমাম সময় আমি এটা অনেকবারই ভুল করছি যে হিন্ডারবার্গ লাইন দেখলেই কেন জানি মনে হয় জার্মানি পোল্যান্ড, জার্মানি পোল্যান্ড, এবং অনেকবারই জার্মানি পোল্যান্ড দিয়েছি, মানে রিপিটেড ভুল করা একটা কোশ্চেন এটা। তো এটা মনে রাখতে হবে যে হিন্ডারবার্গ লাইনটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে, এবং এটা হচ্ছে জার্মানি কর্তৃক নির্মিত। হ্যাঁ, জার্মানি কর্তৃক নির্মিত একটা লাইন হচ্ছে হিন্ডারবার্গ লাইন, জার্মানি এবং ফ্রান্সের মধ্যে। আরেকটা লাইন হচ্ছে উল্লেখযোগ্য সিগফ্রিড লাইন, এটাও হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের দুই আর কি সীমান্তের মধ্যে লাইন হচ্ছে সিগফ্রিড। অর্থাৎ জার্মানি ও ফ্রান্সের সীমান্তের দুইটা উল্লেখযোগ্য লাইন সিগফ্রিড লাইন এবং হিন্ডারবার্গ লাইন। আর যে ওডারনেস যে লাইনটার কথা বললাম এটা হচ্ছে জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে হচ্ছে ওডারনেস লাইন। তো এখানে আরও কিছু ইনফরমেশন আছে যে ওডার যে নদী, একটা ওডারনেস লাইনটা হচ্ছে ওডার নদী হচ্ছে পূর্ব মধ্য ইউরোপের একটা নদী, এটা হচ্ছে বাল্টিক সাগর। বাল্টিক সাগর একটা মানে স্ট্র্যাটেজিক্যালি জিও স্ট্র্যাটেজিক্যাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এরিয়া। তো বাল্টিক সাগরের সবচেয়ে উল্লেখযোগ্য নদীগুলোর মধ্যে একটা হচ্ছে ওডার নদী। তো এটা হচ্ছে পোল্যান্ড এবং জার্মানির মধ্যে সীমানা তৈরি করে। তো এখানে আপনার আরও ইম্পর্টেন্ট লাইন সম্পর্কে আমি যদি বলি যে যেমন হচ্ছে ব্লু লাইন, যেটা হচ্ছে লেবানন এবং সিরিয়ার মধ্যে যে আচ্ছা ব্লু লাইনটা সরি এটা হচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যে হচ্ছে লাইনটা ব্লু লাইন। গ্রিন লাইনটা হচ্ছে যেমন ইসরায়েল এবং জর্ডান। তারপরে হচ্ছে পার্পল লাইন যেটা ইসরায়েল এবং সিরিয়া। গ্রিন লাইন, ব্লু লাইন, পার্পল লাইন এগুলো সবগুলোর সাথে হচ্ছে ইসরায়েল রিলেটেড। আর এর বাইরে যেগুলো এখানে আছে যে লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তান, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অ্যাকচুয়াল থাকলে এখানে হচ্ছে চীন এবং ভারত। তারপরে বাকি যে ডোরান্ড লাইন পাকিস্তান, আফগানিস্তান, সনোরা লাইন যুক্তরাষ্ট্র, মেক্সিকো। হ্যাঁ, এগুলো খুব কমন, এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন। আর বাকি যেগুলো সেটা তো ফার্স্টেই বললাম যে ওডারনিস আর সিগফ্রিড লাইন আর হিন্ডারবার্গ। সিগফ্রিড আর হিন্ডারবার্গ হচ্ছে জার্মানি এবং ফ্রান্স, আর ওডারনিস জার্মানি ও পোল্যান্ড। এগুলো খুবই একটু কনফিউজিং হয়ে যেতে পারে, যে বিশেষ করে যে জার্মানি আর ফ্রান্স, জার্মানি পোল্যান্ড, এই জন্য খাতায় আলাদা করে লিখে রাখাটা সবচাইতে হচ্ছে কার্যকরী পদ্ধতি। আর এর বাইরে আরেকটা লাইন আপনারা মনে রাখতে পারেন যেটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন। লাইন অফ ডিমার্কেশন এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে পর্তুগাল এবং স্পেন। পর্তুগাল এবং স্পেন দুইটা পাশাপাশি দেশ, সেটার হচ্ছে এই সীমান্তে যে লাইনটা দিয়ে ওদেরকে হচ্ছে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন। হ্যাঁ, যদি বলা হয় যে লাইন অফ ডিমার্কেশন কোন দুটি দেশের মধ্যে, পর্তুগাল এবং স্পেন। তো এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ কিছু লাইন রিলেটেড
আর কি কোশ্চেন্স, তো এগুলো হচ্ছে আপনারা নোট করে রাখবেন। আমাদের ডেইলি যেটা এমসিকিউ 10 মিনিটের মধ্যে বলেছিলাম, বাট আরেকটু লেন্দি করি, 2-1টা কোশ্চেন আর একটু আলোচনা করি, ভালো লাগবে আশা করি। যে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনটা? এটা হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হচ্ছে FBI। এটা কিন্তু FSB এর সাথে গোলমাল করা যাবে না। FSB এটা হচ্ছে রাশিয়ান গোয়েন্দা সংস্থা, আর FBI এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা ইম্পর্ট্যান্ট গোয়েন্দা সংস্থা আছে, সেটা হচ্ছে CIA, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। আর এটা হচ্ছে মূলত হচ্ছে যেটা CIA, এটা হচ্ছে বহির্বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে গোয়েন্দা তৎপরতা আছে সেটা নিয়ে কাজ করে হচ্ছে CIA। আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বললে সেটা হবে হচ্ছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সদর দপ্তর যদি বলি, সদর দপ্তর হচ্ছে FBI এর, এটা হচ্ছে সম্ভবত ওয়াশিংটনে এটার সদর দপ্তর। হ্যাঁ, ওয়াশিংটন DC। আর CIA যেটা বললাম, যেটা হচ্ছে বহির্বিশ্বে আর কি কাজ করে, এই যে CIA মূলত বিদেশি গোয়েন্দাগিরি এবং সিক্রেট অপারেশন পরিচালনা করে হচ্ছে CIA। আর FBI হচ্ছে এদের জাতীয় নিরাপত্তা। আর CIA এর হচ্ছে সদর দপ্তর সম্ভবত ভার্জিনিয়া এটা। তো আর এছাড়াও এখানে আরও কিছু ইম্পর্টেন্ট গোয়েন্দা সংস্থার কথা বলা হয়েছে, যে CBI, FBI যেমন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, CBI সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এটা হচ্ছে ইন্ডিয়ার একটা প্রধান গোয়েন্দা সংস্থা। ওদের আরেকটা আছে হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তারপর রাশিয়ার যেটা বললাম যে FSB আর যেটা FBI, গোলমাল করা যাবে না। রাশিয়ারটা হচ্ছে ফেডারেল সিকিউরিটি সার্ভিস, বাংলাদেশেরটা আমরা সবাই জানি NSI, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। এর পাশাপাশি একটা আছে হচ্ছে DGFI। এই দুইটা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা। এর বাইরে হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, খুব নাম করা একটা গোয়েন্দা সংস্থা, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ISI। ব্রিটেনের গোয়েন্দা সংস্থা হচ্ছে M16, বা হচ্ছে এটাকে বলা হয় সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস। এটা দিয়ে কোশ্চেন বেশি আসে যে সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস কোন দেশের গোয়েন্দা সংস্থা, বা হচ্ছে M16 কোন দেশের গোয়েন্দা সংস্থা। ওকে, আচ্ছা, ইসরায়েলেরটা আপনারা সবাই জানেন, যেটা হচ্ছে মোসাদ, এটার গোয়েন্দা সংস্থার নাম। আর এটা আরেকটা নাম হচ্ছে ইনস্টিটিউট ফর ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস। ওকে, আচ্ছা, গোয়েন্দা সংস্থা রিলেটেড এই ইনফরমেশনগুলো কোন দেশের কোনটা এবং যুক্তরাষ্ট্রের কয়টা, এগুলো ডিসকাস করলাম। আরেকটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট আর প্যাচ লাগানো দুটো ইনফরমেশন দিই, যে অনেক সময় ফেয়ার ফ্যাক্স আর ইন্টার ফ্যাক্স এই দুইটা কোশ্চেন কিন্তু জানতে চাওয়া হয়, যে ফেয়ার ফ্যাক্স কি বা ইন্টার ফ্যাক্স কি। তো ফেয়ার ফ্যাক্স এটা দেখা যাচ্ছে যে যখন আসে তখন মনে হয় যে এটা কোনো একটা ফ্যাক্স রিলেটেড বা কোনো বার্তা রিলেটেড, কোনো নিউজ এজেন্সি রিলেটেড কিছু, বাট না, নট, এটা একদমই সেরকম না। এটাও একটা যুক্তরাষ্ট্রের, ইউএসএর, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা হচ্ছে ফেয়ার ফ্যাক্স। হ্যাঁ, আর ইন্টারফ্যাক্স যেটা, এটা কিন্তু আবার একটা নিউজ এজেন্সি, বার্তা সংস্থা। এটা হচ্ছে রাশিয়ান একটা বার্তা সংস্থা হচ্ছে ইন্টারফ্যাক্স। আপনারা ফেয়ার ফ্যাক্সের ফেয়ার থেকে মনে রাখতে পারেন যে মানে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মানে হচ্ছে তারা ফেয়ার, মানে ফেয়ার না ওইটা আপনার ভাবার দরকার নাই। আপনি জাস্ট মনে রাখার স্বার্থে অনেক কিছুই হাবিজাবি মানে লিঙ্ক আপ করে মনে রাখতে হয়। তো ফেয়ার, যুক্তরাষ্ট্রের ফেয়ার গোয়েন্দা সংস্থা। তো ফেয়ার ফ্যাক্স কখনোই হচ্ছে কোনো নিউজ এজেন্সি না, এটা মনে রাখবেন। এটা কিন্তু এই মানে অপশান দেখে অনেক প্যাচ লেগে যায়। তো ফেয়ার ফ্যাক্স হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা গোয়েন্দা সংস্থা, এবং ইন্টারফ্যাক্স এটা হচ্ছে রাশিয়ার একটা বার্তা সংস্থা। তো এই ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থা রিলেটেড যাবতীয় ইনফরমেশন। আমাদের পরবর্তী কোশ্চেনে আমরা হচ্ছে চলে যাই, যে রাশিয়া এবং জাপানের মধ্যে যে বিরোধপূর্ণ দ্বীপ, হ্যাঁ, এখানে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন দ্বীপ নিয়ে বিরোধ আছে। তার মধ্যে হচ্ছে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে কুরিল দ্বীপপুঞ্জ। ওকে, এখানে আমরা বাকি অপশানগুলো নিয়ে একটু মানে ডিসকাস করব। যেমন ফকল্যান্ড দ্বীপ, এটা হচ্ছে আমেরিকা এবং আমেরিকা না, আর্জেন্টিনা এবং হচ্ছে যুক্তরাজ্যের মধ্যে 1982-তে এই যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে হচ্ছে যুদ্ধ হয়েছিল। তারপরে হচ্ছে স্প্রাটলি দ্বীপপুঞ্জ, সেনকাকু দ্বীপপুঞ্জ, যেমন যেখানে দেখেন যে সেনকাকু দ্বীপ যেটা, এটা হচ্ছে চীন এবং জাপানের মধ্যে একটা দ্বীপ। তো সেনকাকু দ্বীপ নিয়ে যদি কিছু ইনফরমেশন বলি, তো এটা হচ্ছে
চীনের কাছে হচ্ছে এটা দিওয়াও নামে পরিচিত, দিওয়াও। হ্যাঁ, আর তাইওয়ানের কাছে হচ্ছে এটা তিয়াও উতাই নামে পরিচিত। মানে এই দ্বীপটা সেনকাকু মূলত হচ্ছে চীন, জাপান এবং তাইওয়ানের মধ্যে একটা দ্বীপ। হ্যাঁ, শুধু চীন জাপান না, চীন, জাপান এবং তাইওয়ান, এই তিনটা দেশের মধ্যে যে দ্বীপটা সেনকাকু দ্বীপ। আর এটার অবস্থানটা প্রায় আসে, এটার অবস্থানটা হচ্ছে পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপ। এখানে বাকি কিছু দ্বীপ দেখতে পাচ্ছেন, তার মধ্যে আছে হচ্ছে আবু মুসা দ্বীপ, এটা দুবাই মানে সংযুক্ত আরব আমিরাত আর ইরানের মধ্যে। পেরেজিল দ্বীপ, এটা হচ্ছে মরক্কো এবং স্পেন। স্প্রাটলি দ্বীপপুঞ্জ, এটা হচ্ছে চীন, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ভিয়েতনাম। মানে বেসিক্যালি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলা আসিয়ানভুক্ত দেশ, যে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, এগুলার মধ্যে হচ্ছে স্প্রাটলি দ্বীপপুঞ্জটা অবস্থিত, বিরোধপূর্ণ আর কি দ্বীপ এই কয়েকটা দেশের মধ্যে। শাখালিন দ্বীপপুঞ্জটাও প্রচুর আসে, এটা হচ্ছে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ হচ্ছে শাখালিন দ্বীপ, যে কুরিল একটা আর একটা হচ্ছে শাখালিন দ্বীপপুঞ্জ। এই দুটাই হচ্ছে রাশিয়া এবং জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ। তো এইগুলো আর কি এখানে ছিল, ব্যাখ্যাটা থেকে আপনারা একবার রিডিং দিতে পারেন। আর আরেকটা দ্বীপ সম্পর্কে, জাপানের দ্বীপ সম্পর্কে যদি বলি, যে জাপানের অন্যতম প্রধান দুইটা দ্বীপ হচ্ছে হোক্কাইডো আর হচ্ছে হনসু। তো এটা আসে যে জাপানের রাজধানী টোকিও, এটা হচ্ছে কোন দ্বীপের উপরে অবস্থিত, এটা হচ্ছে হনসু দ্বীপ। আর জাপানের সবচাইতে বৃহত্তম দ্বীপও হচ্ছে এই হনসু দ্বীপ। ঠিক আছে, এটা হচ্ছে এই জাপানের দ্বীপ রিলেটেড কিছু কোশ্চেন। মানে যে ইনফরমেশনগুলো বা যে কোশ্চেন্সগুলো দিচ্ছে এগুলো কিন্তু বারবার এমসিকিউতে আসা আর কি ইনফরমেশন, বা বারবার এমসিকিউতে আসা কোশ্চেন্স। সো অবশ্যই হচ্ছে এইগুলা আমি বলতেছি, বাট আপনারা হচ্ছে লিখে নেবেন। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা আরও এমসিকিউ এবং সেটার ব্যাকগ্রাউন্ড ধরে ধরে, রিলেটেড এমসিকিউ ধরে ধরে, ব্যাখ্যা থেকে, মোটামুটি একটা এমসিকিউ থেকেই 10, 15, 20টা ইনফরমেশন এইভাবে হচ্ছে বের করে নিয়ে আসার চেষ্টা করব। তো ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।